হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। পূর্ণমান 30, এবার পরীক্ষা হবে 30-এ, নতুন পাঠ্যসূচি অনুযায়ী, আর সময় থাকবে 1 ঘন্টা। প্রথম 1 নম্বর দাগে আছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করে কবে? 1756 খ্রিস্টাব্দে 20 জুন। 2 নম্বর প্রশ্ন, ফারুকশিয়ার ছিলেন মোঘল বংশের। 3 নম্বর প্রশ্ন, মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করে। 4 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। 5 নম্বর কোশ্চেন, সাদাত খান মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন সফদরজং। 6 নম্বর কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। 9 নম্বর প্রশ্ন, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। 2 নম্বর দাগে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। 2 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন দেখো, ফরমান শব্দের অর্থ কী? আদেশ। 4 নম্বর প্রশ্ন, কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ করেছিল? আলীবর্দীর শাসনকালে। 5 নম্বর প্রশ্ন দেখো, বাংলার প্রেসিডেন্সির ওপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির ওপর নাম ফোর্ট উইলিয়াম দুর্গ, প্রেসিডেন্ট। 6 নম্বর প্রশ্ন, কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেলের পদ দিয়ে সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট। 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, বাংলায় কে ইজারাদার ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস। এবার 3 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো। যে কোনো তিনটি করতে হবে, প্রত্যেকটি 2 করে থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অধীনতামূলক মিত্রতা নীতি কাকে বলে? উত্তর দেখো, ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্ব হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করে, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। এটি হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। 2 নম্বর প্রশ্ন দেখো, দস্তক কাকে বলে? দস্তক হচ্ছে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্বলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানির বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবে প্রচুর সম্পদ পেয়েছিল। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশী লুণ্ঠন। পরের প্রশ্ন দেখো, দেওয়ানি লাভ বলতে কী বোঝায়? 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যা রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের ঘোষণার ফলে বাংলার সুবার দেওয়ানি ইংরেজ লাভ করেছিল। পরের প্রশ্ন দেখো, উডের প্রতিবেদন। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করে, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামোকে গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশ কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এবার যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। প্রথম প্রশ্ন কি, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়? ফারুকশিয়ার ফরমানের গুরুত্ব কী ছিল? প্রথম পয়েন্ট কি, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে? উত্তর দেখো, 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলে প্রকৃতপক্ষে 2 জন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল
অর্থনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থার নাম হলো দ্বৈত শাসন। এবার দেখো ফারুকশিয়ার ফরমান কি? 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ার বাৎসরিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, ওড়িশা রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের প্রদান করেন। এবার গুরুত্ব কী ছিল? এর গুরুত্ব 1 নম্বর গুরুত্ব ছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম ভারতে কোনো প্রান্তে রাজস্ব আদায়ের আইনগত অধিকার লাভ করে। 2 নম্বর, এখন থেকে কোম্পানি এদেশের অর্থেই পণ্য সম্ভার ক্রয় করে নিজের দেশে ফেরত করতে থাকে। 3 নম্বর পয়েন্ট, ইংরেজদের কূটনৈতিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 4 নম্বর দেখো, বাংলা রাজস্ব শুল্ক থেকে নবাবের আয় কমে যায়। এর পরের প্রশ্ন দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝায়? ফোর্ট উইলিয়াম কলেজে কী উদ্দেশ্য? কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? তারপর হচ্ছে কি, তারপরে প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা। প্রথমে দেখো, ভারতের শিক্ষার মাধ্যমে এদেশীয় নানা পাশ্চাত্য তথা ইংরেজ হওয়া উচিত সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দে পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। এইচ.পি. প্রিন্সেপ, কল ব্রুক প্রভৃতি প্রাচ্য ব্যবহাষার শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ মেকলে ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। এবার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কি প্রশ্ন ছিল? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য ছিল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো পয়েন্টগুলি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 26টি আঞ্চলিক ভাষায় পুস্তক ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল। 2 নম্বর, আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কলকাতা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, ডেভিড হিয়ার, বেথুন প্রভৃতিরা শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। পরের প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী ও পিটের ভারত শাসন আইনে কী বলা হয়েছিল? প্রথম উত্তর হচ্ছে, দেখো, পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অফ কন্ট্রোল ভারতের কোম্পানি সামরিক, অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেল এর হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইনে যা বলা হয়েছিল, প্রথম বলা হয়েছিল যে কোম্পানি শাসন সংক্রান্ত ক্ষমতার ওপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। 2, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। এই আইনের গভর্নর জেনারেল এই ক্ষমতাকে নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়। আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর প্রশ্নটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি সম্ভব হয় প্রশ্নগুলি লিখে নিয়ে মুখস্থ করবে, তাতে তোমাদের খুব সুবিধা হবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।